দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শৈশবকালীন বধিরতা ও তার করণীয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাজমুল ইসলাম 1966 সালের 1 এপ্রিল কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MS ও MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তা আমি শুরুতেই জানতে চাইবো আমাদের যে আজকের আলোচনার বিষয় যে শৈশবকালীন বধিরতা ও তার প্রতিকার। তো প্রথমে আমি জানতে চাইবো যে শৈশবকালীন বধিরতা কি এবং এটা কিভাবে হচ্ছে। ধন্যবাদ। শৈশবকালীন বধিরতা শিরোনাম থেকেই আমরা এইটুকুন বুঝতে পারি যে ছোট বয়সে হবে, শিশুকালে হবে, জন্মের পর থেকে যে 1, 2, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত শৈশবের যে সময়টা, এই সময়ে বাচ্চারা নানা কারণে কম শোনে। এই কম শুনবার কিছু বিষয় একেবারেই জন্মগত, মায়ের গর্ভ থেকেই বাচ্চা নিয়ে আসে, আর কিছু কারণ পৃথিবীতে আসবার পরে আমাদের বুঝতে না পারা, অবহেলা অথবা যথাসময়ে ব্যবস্থা না নেওয়ার কারণে ঘটতে পারে। মায়ের পেটে যখন শিশু বড় হতে থাকে তখন যদি উচ্চ শব্দে তাকে রাখা হয়, মানে মা যদি উচ্চ শব্দে গান শোনেন অথবা তার চারপাশের যে পরিবেশ সেখানে যদি উচ্চ শব্দ তৈরি হয়, সেইটি বাচ্চার শ্রবণ ক্ষমতার উপরে প্রভাব বিস্তার করে। অন্যদিকে গর্ভকালীন সময়ে মা যদি ভাইরাসজনিত কিছু রোগ আছে, সে সমস্ত রোগ মাম্পস, মিজলস, রুবেলা, এই জাতীয় সাইটোমেগালো ভাইরাস, এই জাতীয় ঘাতক ভাইরাস দিয়ে যদি মা আক্রান্ত হন, তাহলে সেই সমস্ত শিশুদের গর্ভ অবস্থাতেই শুনবার ক্ষমতার যেখানটাতে তৈরি হয় সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে তারা শব্দ প্রতিবন্ধী হিসেবেই পৃথিবীতে আসেন। অন্যদিকে শিশুর জন্মের পর 1 থেকে 3 বছর সময়ের মধ্যে ঊর্ধ্ব শ্বাসনালীতে বিভিন্ন রকমের সংক্রমণের আশঙ্কা থেকে যায় এবং সেই সংক্রমণ থেকে কোনো কোনো বাচ্চাদের কানের পর্দার পেছনে পানি জমে যায়, কখনো কখনো কানে তীব্র প্রদাহ হয় এবং সেই তীব্র প্রদাহের ফলশ্রুতিতে কানে পুঁজ তৈরি হয়, কানের পর্দা ছিদ্র হয়ে যায়। এভাবে করে বাচ্চা বধির হয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য কিছু রোগ আছে যেগুলো থাকার কারণে কানে শুনবার অসুবিধা করতে পারে। বাচ্চাদের টনসিল আছে, অ্যাডিনয়েডস আছে, অ্যাডিনয়েডসের কারণেও মধ্যকর্ণে তরল পদার্থ জমে যেতে পারে এবং জমে গেলে পরে বাচ্চা কানে কম শুনতে শুরু করে। এভাবে বিভিন্ন কারণ রয়েছে যেগুলো আমরা একটু সচেতন হলেই আমরা নির্ণয় করতে পারি এবং ব্যবস্থা নিতে পারি। আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে যখন একটা শিশু কানে কম শুনছে, সে তো বলতে পারছে না, তো তার সমস্যাটা সাধারণভাবে একজন মা কিভাবে বুঝতে পারবেন, লক্ষণটা যদি আপনি বলতেন। আসলে মা তো সবচেয়ে কাছে থাকেন এবং এ ব্যাপারে মায়ের ভূমিকাটাই সবচেয়ে বেশি। ধরেন জন্মের পরে 3 মাস বয়সে আমরা একটা ছোট বাচ্চাকে আশা করি যে সে বাচ্চা হয়তো একটা শব্দ শুনলে তার ভ্রু কুচকাবে। বাচ্চাটা ভ্রু কুচকাচ্ছে না। একটা 5 মাস বয়সী বাচ্চা আমরা আশা করব যে একটা শব্দ শুনলে তার চোখটাকে শব্দের দিকে নাড়াবে, আর একটু বড় বাচ্চা ঘাড় নাড়াবে। এইভাবে করে করে বাচ্চার বিভিন্ন বয়সে কিছু কিছু কাজ সে করবে বলেই আমরা ধরে নেই। এই কাজগুলো হচ্ছে না, বাচ্চা খেলছে, মনোযোগ দিয়ে খেলছে, 1-1.5 বছরের বাচ্চা, আমরা হয়তো তাকে একটা কিছু বললাম, পুতুলটা নাও, বলটা নাও, বাচ্চা খেলেই যাচ্ছে, আমাদের দিকে মনোযোগ দিচ্ছে না। মাকে বা তার অভিভাবকদেরকে সন্দেহ করতে হবে যে নিশ্চয়ই সে শুনতে পাচ্ছে না। আর কানে শুনবার সঙ্গে কথা বলবার বিষয়টা একেবারেই সম্পর্কিত, না শুনলে তো বলতে পারবে না। কাজে আমাদেরকে সবসময় সন্দেহটা মাথায় রাখতে হবে। স্যার, এই তো গেল আমরা কারণ জানলাম, আমরা কাদের হয় কিভাবে হয় সেটা জানলাম। তো স্যার, একটা বাচ্চা কানে শুনতে পাচ্ছে না বা শৈশবকালীন বধিরতায় সে আক্রান্ত হয়েছে, সেই ক্ষেত্রে করণীয় কি? প্রথমত আমি যে কথাটা আপনাকে বলতে চাই এবং আপনার মাধ্যমে আমি দেশবাসীকেও বলতে চাই, সেটি হচ্ছে যে বধিরতা হওয়ার আগেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিছু কিছু বিষয়ে সতর্ক থাকব। গর্ভ অবস্থায় মা যদি কিছু কিছু ভাইরাস জনিত রোগে আক্রান্ত হন, সে বিষয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে
তারা যেভাবে পরামর্শ দেন ব্যবস্থা নিতে হবে। আমরা যদি গর্ভবতী মাকে মাম্পস, মিজলস, রুবেলা এই ভাইরাসগুলোর বিরুদ্ধে প্রতিষেধক টিকা দিয়ে দেই, আমরা যদি মেনিনজাইটিসের হাত থেকে বাচ্চাকে রক্ষা করতে পারি, তাহলে কিন্তু বাচ্চার বধির হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। অন্যদিকে ছোট বাচ্চা সামান্য নাকে ঠান্ডা লেগেছে, সর্দি ছড়ছে, গলা ব্যথা হয়েছে, আমরা যদি চিকিৎসকের পরামর্শ নিই, চিকিৎসকের শরণাপন্ন হই এবং আমরা নাকটা পরিষ্কার রাখার ব্যবস্থা করি, যথাযথ চিকিৎসার দিতে পারি, তাহলে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো অল্পতেই মিটে যায়। আচ্ছা। এবং এই বিষয়গুলোর জটিলতা হিসেবে কানে পানি জমে যাওয়া বা কানে ইনফেকশন হওয়া, তখন সেগুলোকে প্রতিরোধ করা সম্ভবপর হয়। এর বাইরে আমরা যে শব্দের জগতে বাস করি, এখানে তো প্রতিনিয়ত শব্দ দূষণ হচ্ছে, উচ্চ শব্দে হর্ন বাজছে, মাইক বাজছে। এখন যেটা হয়, আমরা ছোট বাচ্চাদেরকে আমাদের স্মার্টফোন, সেলফোন তুলে দিচ্ছি, বাচ্চারা গেমস খেলছে, কানে গান শুনছে, আমরা না জেনেই এই কাজগুলো করছি। কিন্তু এই যে উচ্চ শব্দে বাচ্চা কানে গান শুনছে, এটা কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করছে, তার অন্তঃকর্ণের ক্ষতি হচ্ছে, তার শুনবার ক্ষমতা কমে যাচ্ছে এবং পরিণামে হয়তো সেই বাচ্চাটা একেবারেই শ্রবণ প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা নিজেরা একটু খেয়াল করলে, এই সমস্ত জিনিসগুলো থেকে বাচ্চাদেরকে সযতনে দূরে রাখলে আমরা আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে পারি। আচ্ছা, আর স্যার এখন যেটা যে আমি একটু জানতে চাইবো যে এই যে কানের সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে ফার্মেসি থেকে একটা ইয়ারড্রপ কিনে 2 ফোঁটা দিয়ে দিচ্ছে, এই যে অসচেতনতাগুলো, এইগুলো সম্পর্কে যদি একটু বলতেন। এগুলো তো আপনারা হরহামেশাই পেয়ে থাকেন, একটু যদি বলতেন আমাদের। আমাদের দেশে তো সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে যে কেউ চাইলে পরে যে কোনো জায়গা থেকে যে কোনো রকমের ওষুধ সংগ্রহ করতে পারে, আইনে অনেক কিছুই আছে, বাধ্যবাধকতাটা নেই, কিন্তু ব্যবস্থাপত্র যেটি ডাক্তার একজন যোগ্যতা সম্পন্ন দক্ষ চিকিৎসক দেবেন, তার পরামর্শ ছাড়াই দেখা যাচ্ছে যে আমরা আন্দাজ করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিচ্ছি। এতে করে বাচ্চার বা রোগীদের তো আসলে কোনো লাভ হয়ই না, বরং পরিণামে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। আমি বিনীতভাবে সবাইকে বলবো যে কোনো অবস্থাতেই নিজের অসুখের চিকিৎসা ব্যবস্থা বা ব্যবস্থাপনা নিজে না দিয়ে, সরকারি হাসপাতাল আছে, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট আছে এবং নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, মেহেরবানি করে তাদের পরামর্শ নেবেন এবং পরামর্শ অনুযায়ী যখন যেখানে যে ওষুধটি প্রয়োজন কেবল সেটিই ব্যবহার করবেন। নিজে থেকে কোনো অবস্থাতেই কানের ড্রপ, নাকের ড্রপ বা মুখে খাওয়ার কোনো ওষুধ ব্যবহার করবেন না। আচ্ছা, আর স্যার বধিরতা নিয়ে যেহেতু কথা বলছি আমরা, তো কোনো শিশু যদি বধিরতায় আক্রান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে কি কি ধরনের আছে? বধিরতায় তো আক্রান্ত হয়ে যাচ্ছেই আমাদের শিশুরা। আচ্ছা, প্রতি বছর একটা বিপুল সংখ্যায় শিশু আমরা, সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা ব্যবস্থাটা কিরকম? আমাদেরকে দেখতে হবে যে তার বধিরতার পর্যায়টা, মাত্রাটা ঠিক কোন জায়গাটাতে আছে। কিছু কিছু বধিরতা আছে যেগুলো পারিপার্শ্বিক অন্যান্য অসুখ বা অসুবিধার কারণে হয়, সেগুলো যদি সমাধানযোগ্য হয় সমাধান করে দিতে হবে। যেমন নাকের পেছনে নেজোফ্যারিংস বলে একটি জায়গা আছে, সেখানে অ্যাডিনয়েড নামে লিম্ফয়েড টিস্যু থাকে, তো সেই অ্যাডিনয়েড বড় হয়ে গেলেও অনেক সময় কানে শুনবার ক্ষেত্রে অসুবিধা হয়, সেটি যদি যথাযথ ব্যবস্থার মাধ্যমে অপারেশন করে দেওয়া যায় বাচ্চাটা শুনতে পারে। মধ্যকর্ণে পানি জমে গেলে অনেক সময় অপারেশন করে সে পানিটা বের করে দিলে বাচ্চার শুনবার ক্ষমতাটা আবার সে ফিরে পায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত ব্যবস্থা নিয়েও বাচ্চাকে স্বাভাবিক অবস্থায় আনা যাচ্ছে না, বেশ অনেকটা ক্ষতি হয়েছে যেটি অপূরণীয়। সেই ক্ষেত্রে তাদেরকে কানে শুনবার যন্ত্র, হিয়ারিং এইড দিয়ে দিতে হয়। আমরা কিছু কিছু বাচ্চা পাই যারা মোটেই শুনছে না, একেবারেই শুনছে না, তাদের শুনবার কোনো সুযোগ থাকে না। আমরা খুব সৌভাগ্যবান যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রাম চালু হয়েছে এবং সেই ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামে তাদেরকে কৃত্রিম একটি ককলিয়া বসিয়ে দেওয়া হচ্ছে। এই অপারেশন বাংলাদেশে ইতিমধ্যেই 100টির বেশি হয়েছে, সাফল্যজনক, খুবই আশার কথা। এবং তারপর বাচ্চাদেরকে পুনর্বাসন করতে হয়, স্পিচ থেরাপিস্টের কাছে পাঠাতে হয়, ইএনটি স্পেশালিস্টদেরকে দেখতে হয়, সবাই মিলে একটা সমন্বয়ের মধ্য দিয়ে, একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে সেই বাচ্চাটাকে নতুন করে কথা বলতে শেখানো হয় এবং আমাদের সমাজের মূল স্রোতে বাচ্চাটা চলে আসে। তো সেই ব্যবস্থাটাও আমাদের দেশে আছে। এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে যথাযথ জায়গায় যাওয়া, রোগ নির্ণয় করা এবং রোগ নির্ণয় করার পর সিদ্ধান্ত নেওয়া কার বেলায় কোনটি প্রযোজ্য হবে, সঠিক চিকিৎসা, সঠিক জায়গায় যেতে হবে, সঠিক সময়ে যেতে হবে। আমরা যদি অনেক দেরি করে ফেলি তাহলে দেখা যাবে আমাদের মূল্যবান শিশুরা
ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো এখন আমরা যেহেতু জানি বুঝি এবং মিডিয়ার কল্যাণে এখন সারা বাংলাদেশের মানুষ অতি সহজেই জেনে যেতে পারেন এই চিকিৎসাগুলো বাংলাদেশে আছে, সম্ভব আমাদের দেশে, সদিচ্ছাটাই বড়। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। এনটিভি এবং এনটিভির দর্শক যারা সারা বাংলাদেশে এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম শৈশবকালীন বধিরতা ও সেক্ষেত্রে করণীয়। আশা করি আপনাদের উপকারে আসবে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে থাকছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে আসনটা করব এটা হচ্ছে আপরাইট ভিক্টো বা হস্ত পদাঙ্গুষ্টাসন। এটা হলো ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য বাচ্চাদের। যখনই আপনি হাইটটা বাড়াতে চাবেন তখন কিন্তু শরীরের প্রতিটা জয়েন্টের বা মাসলের সব জায়গার ফ্লেক্সিবিলিটিটা বাড়াটা ইম্পর্টেন্ট। আর আরেকটা হলো যে বাচ্চাদের যেহেতু খেলাধুলার অপশানগুলো নাই, আমি বারবার বাচ্চাদের বা শিশুদের বলছি, কিন্তু আসলে অ্যাট এ হোল বুঝতে হবে যে কোনো বয়সী সবার জন্যই এখন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সুযোগ সময় অনেক কিছুই আমরা ওভাবে পাই না। তো সেজন্য যখনই সুযোগটা পাবো আমরা চেষ্টা করব যে তার ভেতর আমাদের বসে বসে কাজ করার ফলে যে শরীরটা রিজিডিটিটা চলে আসে সেটাকে কিভাবে আমরা দূর করে ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে শরীরের ভিতরে এক ধরনের ক্ষিপ্রতা বা ব্যালেন্সটা নিয়ে আসতে পারি। তো এখানে আমরা হেল্প করবে আমাদের জুনিয়র মেম্বার লিও এবং শম্পা। তো যেটা আমরা বলেছি যে বেসিক মুভে আমরা কিছু ক্ষেত্রে হেল্প নেব, কিছু ক্ষেত্রে অ্যাডভান্স মুভে হেল্প নেব। সত্যিকার অর্থে যে কোনো কাজ করতে গেলে যেমন সবারই সহযোগিতা লাগে, আমি বলবো যে শিশুদের ক্ষেত্রেও তাই, বড়দের ক্ষেত্রেও তাই। দুজনকে হেল্প করে করবেন, আস্তে আস্তে নিজের অবস্থাটা ইমপ্রুভড হবে। তো আমরা দেখি যে কিভাবে বেসিক পোর্শনে শম্পাপা ওকে হেল্প করবে এবং পরে ও আবার হয়তো শম্পাপাকেও হেল্প করবে। ওকে, দাঁড়াও, মুখোমুখি, ঠিক আছে। ওকে, এখন যখন ফ্লেক্সিবিলিটির জন্য বা যেটা বললাম যে হস্তপদাঙ্গুষ্টাসন, হাত দিয়ে পায়ের আঙুল ধরবে, তখন হয়তো আমরা বেসিক স্টেজে ও হয়তো পারবে না, তখন কিভাবে শুরু করবে। ওকে, শম্পাপা শুরু করলো। নাইস। হ্যাঁ, আর একটু ক্লোজে গেলে ব্যালেন্স হবে। ওকে, এবং দুজনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে হ্যাঁ, আর ইউ রেডি? হ্যাঁ, আন্টি দাঁড়াবে, আন্টি। ওকে ওকে, অ্যান্ড স্ট্যান্ড আপ অ্যান্ড হোল্ড। ইয়েস, ফুল। হ্যাঁ, কতটুকু, হ্যাঁ এতটুকু দাঁড়িয়ে তোলাটা খুব কঠিন, বাট ফ্লেক্সিবিলিটি এখানে বাড়ছে এবং হেল্পটা হচ্ছে। ওকে, নাইস। নামতে গেলে আস্তে করে ব্যালেন্সে দুজনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। অ্যান্ড আস্তে করে, ফাইন। এখন যখন এক পা হলো, অন্য পায়ের সময় আবার গুড। যখন দাঁড়াবে একটু ক্লোজে দাঁড়াবে, তাহলে হ্যাঁ পুরো ভাতটা। আর ইউ রেডি? দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, বন্ডিংটাও বাড়বে। আমি বলবো যে এতে বন্ডিংটাও বাড়ছে। হ্যাঁ, ঠিক আছে। স্টে, এবং কতক্ষণ থাকবে ডিপেন্ড করবে, হ্যাঁ, যে দুজনের ভেতরে যে ও কতক্ষণ পারছে। ও যখন বলছে না আমি পারছি না, এটার কোনো কাউন্টের ব্যাপার নেই, 1 2 3 বা 30 সেকেন্ডস এরকম কোনো ব্যাপার নেই। ওকে, যখন হ্যাঁ ওকে পারছি না, দেন ফাইন, আস্তে স্লো, কোনো ঝাঁকি দিয়ে হলে হবে না, আস্তে করে নামিয়ে আস্তে করে ফাইন উঠে। ওকে, তাহলে কি হলো? আপনার কি খুব কষ্ট হলো ওটা করার সময়? না। হ্যাঁ, হেল্প উনি যেটা করলেন যে কাঁধে, এটা ওয়েটের ব্যাপার না। ও যদি অনেক বেশি লম্বা বা অনেক বেশি ভারীও হতো ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে, তখন কিন্তু এই হেল্পটা করতে গেলে আপনার ভয় পাবেন না যে হ্যাঁ খুব কষ্ট লাগছে বা ভালো লাগছে। আর তোমার কি অনেক বেশি ব্যথা লেগেছে? একটুও লাগেনি? তাহলে তো আরও তোলা যেত। হ্যাঁ, আচ্ছা। তো হাইটটা খেয়াল করতে হবে। হয়তো ও একটু অ্যাডভান্স লেভেল জন্য অনেকটুকু হাইট তুলতে পারলো। যারা প্রথমে শুরু করবেন তারা হয়তো, উনি দাঁড়িয়ে গেছেন, তা না করে উনি হয়তো বসে আছেন, ওই অবস্থাতে পা রেখে তারপরে করবে। সো এটা হচ্ছে বিগিনার। এভাবে অভ্যাসটা হলে পরে মূল আসনটা তখন সে করতে পারবে। ওকে, এখন আমরা দেখবো অ্যাডভান্স ভার্সনটা। নাইস। সেখানেও কিন্তু আমাদেরকে একটু সাপোর্ট লাগবে। হ্যাঁ, তাই না? এই সাইডটা মনে হয় আগে তুমি করতে চাচ্ছ নাকি? ওকে, এবার তুমি রেডি? এবার ওইভাবে করতে করতে তোমার অভ্যাস হয়েছে, ফাইন। এবার দেখাও নিজে কিভাবে করা যাবে। তখন আমাকে ধরে, হ্যাঁ, গুড, ফাইন, অ্যান্ড স্টে। 1 2 3
4, 5 and balance it and down. Good, nice. হ্যাঁ, ব্যালেন্স ছিল। এখন যখন এই সাইডে করতে চাচ্ছ তো তুমি একা একাই করছো, তো আমি করব না, আমাকে তুমি হেল্প করবে? হ্যাঁ করবে, আচ্ছা করো দেখি, আমি সাথে সাথে করব, তাই পারবো আমি? হ্যাঁ দেখা যাক পারা যায় কি না। অ্যান্ড 1 2 3 হাত তুলো 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 অ্যান্ড স্টে স্টে স্টে। কতক্ষণ 1 2 3 4 5 অ্যান্ড নাইস। এনজয়। যখনই ব্যায়াম করবেন লিমিটটা ক্রস করার চেষ্টা করেন, এনজয় করার চেষ্টা করেন, বন্ডিংটা বিল্ড আপ করেন, তখন দেখবেন ব্যায়াম থেকে উপকারটা কিভাবে হচ্ছে। প্রিয় দর্শক, একজন গর্ভবতী মায়ের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? চলুন এ বিষয়ে জেনে নিই একজন পুষ্টিবিদের পরামর্শ। একজন সন্তান সম্ভবা মায়ের সঠিক পুষ্টি চাহিদা পূরণ খুবই গুরুত্বপূর্ণ। তার গর্ভস্থ সন্তানের সঠিক পুষ্টির জন্য এবং মায়ের নিজের সুস্থ থাকার জন্য তার একটি পথ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়ে মায়ের ক্যালোরি চাহিদা বৃদ্ধি পায় এবং তা প্রায় 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্যালোরি চাহিদা মায়ের যথাযথ পুষ্টি উপাদানের উপর নির্ভর করে। এই দুটি পুষ্টি উপাদান হচ্ছে, বড় পুষ্টি উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এই সময় মায়ের ক্যালোরি চাহিদা তার সঠিক ওজনের উপর নির্ভর করে। সর্বমোট এই সময় মায়ের ক্যালোরি 200 থেকে 350 কিলো ক্যালোরি বৃদ্ধি পায় এবং এই পুষ্টি চাহিদা নির্ভর করে মায়ের যথাযথ খাবার দাবারের উপর। সবচেয়ে বড় পুষ্টি উপাদান হচ্ছে প্রোটিন এবং এই প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাকে তার খাবারের সাথে বিভিন্ন ফার্স্ট ক্লাস কয়েকটি প্রোটিন আছে যা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, দই, ছানা, পনির এগুলো খুবই ভালো। মাছ হচ্ছে একটি উৎকৃষ্ট মানের প্রোটিন যা থেকে মা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পেতে পারে এবং এটি তার গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক, মাংসপেশি এবং হার্টের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটি উপাদান হচ্ছে দুধ। দুধ থেকে মা শুধু তার প্রোটিন পাচ্ছেন না, তার গুরুত্বপূর্ণ একটি উপাদান ক্যালসিয়ামও পাচ্ছেন এবং এই সময়ে মায়ের ভিটামিন মিনারেলসের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তার খাবারে প্রচুর পরিমাণে টক, মিষ্টি, রঙিন ফল, শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। আরও কিছু কিছু জিনিস এই সময় মাকে মেনে চলতে হবে। তার মধ্যে আছে মা একই সাথে এই সময় পেট ভরে অনেকটা খাবার নিতে পারেন না, তাই এমন কিছু কিছু খাবার তার খাবারে রাখতে হবে যাতে উনি অল্প পরিমাণে নিচ্ছেন কিন্তু সে একই খাবার থেকে ভালো পুষ্টি একসাথে পেয়ে যাচ্ছেন। যেমন এর মধ্যে আছে দই, চিরা, কলা এবং ব্রেড, মার্জারিন, জ্যাম হতে পারে, পুডিং হতে পারে, খেজুর, তাছাড়া খিচুড়ি, স্যুপ, নুডলস হতে পারে এবং শাকসবজির কিছু স্যুপ হতে পারে, যা থেকে মা অল্প পরিমাণে খাবার নিলেন কিন্তু তার এনার্জি থাকলো তার শরীরে ভালো পরিমাণে। এবং এই সময় বাইরের খাবারের থেকে তাকে বিরত থাকতে হবে, যেই খাবারই উনি খান না কেন যাতে উনি মনের আনন্দের সাথে তা গ্রহণ করতে পারেন এবং কোমল পানীয় থেকে তাকে দূরে থাকতে হবে। এগুলো তার সন্তানের সঠিক বৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তার খাবার তার অনেকটা সময় খালি পেটে থাকা যাবে না, সে যাতে তার সময় মতো তার খাবারটা গ্রহণ করে এবং তার আশেপাশে পরিবেশ সকল কিছু যাতে তার খাবার নেওয়ার সময় একটা উপযুক্ত থাকে সেভাবে খেয়াল করতে হবে। তার সঠিক ওজনের দিকে তাকে এই সময় খেয়াল রাখতে হবে। তাই এই সময়ে মার তার সঠিক পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়ন্ত শিশু সঠিক ওজনের দিকেও তাকে খেয়াল রাখতে হবে এবং গর্ভাবস্থা এমন একটি সুন্দর সময় যাতে মা তার প্রপার অ্যাটেনশন দিয়ে তার সন্তানের সঠিক গ্রোথের দিকে খেয়াল করতে পারে যাতে উনি একটি সুস্থ সন্তানের জন্ম দিয়ে তাকে পৃথিবীতে আলোর মুখ দেখাতে পারেন। এই সময় মায়ের পানি শূন্যতা রোধ করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং এই সময়ে যে মায়ের প্রোটিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার সকল খাবারের উপাদানগুলোর পাশাপাশি, কারণ বড় একটি উপাদান হচ্ছে কিন্তু প্রোটিন, এই প্রোটিনের চাহিদা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার প্রপারভাবে খেয়াল করতে হবে তার যতটুকু তার এই সময় গ্রহণ করা উচিত। যদি একজন মানুষের পার ডে প্রোটিনের
চাহিদা হয় 35 থেকে 40 গ্রাম, এর সাথে তাকে আরও প্লাস করতে হবে 15 থেকে 20 গ্রাম। মানে তার প্রত্যেকটা খাবার যাতে হাই প্রোটিন জাতীয় হয়, তাকে এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তাই মাকে আমাদের একটাই রিকোয়েস্ট হচ্ছে, উনি যদি সুন্দর একটি সন্তানের জন্ম দিতে চান এবং তাকে পৃথিবীর আলোর মুখ দেখাতে চান, তাহলে তার পুষ্টি চাহিদা পূরণ করার জন্য তাকে সঠিক খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। চুলের জন্য সাবানের চেয়ে শ্যাম্পু ভালো, তাই সম্ভব হলে চুলের ক্ষেত্রে সাবান এড়িয়ে চলুন। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত বা পরামর্শ লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: ব্রেইনের পর্দা বা কাভারিংয়ে ইনফেকশন হলে এই সমস্যাটা হয়। এই ইনফেকশনটা কেন হচ্ছে, তার পেছনের কারণগুলো কি স্যার? ইনফেকশন সাধারণত রোগ জীবাণু বাহিত যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর দ্বারা বেশি হয়। অন্যান্য যে অর্গানিজম দেওয়া হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।